গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত দুটো ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে মানচিত্র ও স্কেল, সেখান থেকে কিন্তু আলোচনা শুরু করেছিলাম, তাই না? সেখানে আমরা কতকগুলি বিষয় সম্পর্কে কিন্তু জেনেছিলাম। যেমন কি কি তোমাদের মনে আছে? কোন কোন বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম বলো তো? গ্লোব কি সম্পর্কে জেনেছিলাম, ভেরি গুড। আর জেনেছিলাম মানচিত্র কাকে বলে। তাছাড়া জেনেছিলাম মানচিত্রের ইতিহাস, অর্থাৎ মানচিত্রতে পৃথিবী প্রথম কখন মানচিত্র তৈরি করা হয়, কবে তৈরি করা হয়, বা মানচিত্র পৃথিবীর প্রথম কে তৈরি করেন, সেই সব সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম, তাই না? আর কি জেনেছিলাম? মানচিত্র কিভাবে তৈরি করা হয় এবং মানচিত্রে একটা পূর্ণাঙ্গ যে মানচিত্র তাতে কোন কোন বিষয় থাকতেই হবে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে বিস্তারিত জেনেছি, তাই না? আচ্ছা, আমরা মানচিত্র যখন ও স্কেল চ্যাপ্টারটা পড়া শুরু করেছিলাম তখন কিন্তু কতগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদের আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে। আজকেও ঠিক তাই। আহ, দেখবো তোমরা গত ক্লাসের পড়া কেমন তৈরি করেছো। তারপরে আজকের যে আমাদের বিষয় মানচিত্রের শ্রেণীবিন্যাস, সেই সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করব। দেখো, মানচিত্রের শ্রেণীবিন্যাস একটু বড় বিষয়। আমি এর আগের ক্লাসে তোমাদের কিছুটা মানচিত্রের শ্রেণীবিন্যাস সম্পর্কে, যে স্কেল অনুযায়ী মানচিত্রের যে শ্রেণীবিভাগ, সেটা কিন্তু তোমাদের করিয়েছিলাম। আজকে আমরা কার্যকারিতা অনুসারে মানচিত্রের শ্রেণীবিভাগ ইত্যাদি সম্পর্কে, আর যে বাদবাকি শ্রেণীবিভাগগুলো ছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, কেউ আমাকে বলো তো, পৃথিবীর ছোট প্রতিরূপ কাকে বলা হয়? ভেরি গুড, পৃথিবীর ছোট প্রতিরূপ বলা হয় কিন্তু গ্লোবকে, তাই না? আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম যে মানচিত্র কাকে বলে। এক কথায় আমরা পড়েছিলাম যে মানচিত্র কাকে বলে। বলতো কেউ একজন, যে মানচিত্র কাকে বলে? ভেরি গুড, যে নির্দিষ্ট স্কেল ও অভিক্ষেপ অনুসারে সমতল কাগজের উপর পৃথিবী বা পৃথিবীর কোনো একটি স্থানের, ক্ষুদ্র একটা স্থানের দ্বিমাত্রিক উপস্থাপনকে কিন্তু আমরা কি বলে থাকি? না, মানচিত্র, তাই না? এই যে মানচিত্রের ইতিহাস তোমরা নিশ্চয়ই জেনেছো। এই মানচিত্রের ইতিহাসে তৈরির যে পথিকৃৎ, কোন তিনজনকে মানচিত্র তৈরির পথিকৃৎ ধরা হয় বলতো? টলেমি। আর কে? অ্যারিস্টটল। আর কে? না, এরাটোস্থনিস। দেখো, এই যে তিনজন, এরা কিন্তু প্রকৃত মানচিত্র পথিকৃৎ বলা হয়। এদের মধ্যে পৃথিবীতে প্রথম যে মানচিত্র, সেই মানচিত্রকে তৈরি করেছিলেন টলেমি, তাই না? এই যে মানচিত্র তিনি তৈরি করেছিলেন সেখানে কিন্তু নির্দিষ্ট স্কেল থাকবে, তারপরে তার দিক নির্দেশক থাকবে, টাইটেল থাকবে। তাহলেই তাকে কিন্তু আমরা কি বলবো? না, পূর্ণাঙ্গ মানচিত্র। পৃথিবীর প্রথম যে মানচিত্র তৈরি করা হয় সেটি কিন্তু প্রায় ৩,০০০ বছর আগে মিশরে যে রাজস্ব আদায়কে কেন্দ্র করে একটি স্থানের মানচিত্র তৈরি করা হয়েছিল। কিন্তু তার নির্দিষ্ট কোনো স্কেল ছিল না, বা তার কিন্তু দিক নির্দেশক থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো থাকে একটা মানচিত্র তৈরি করতে গেলে, সেই বিষয়গুলো কিন্তু ছিল না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভেরি গুড, স্কেচের মধ্যে ফেলতে পারি, তাই না? ধরো তুমি কোথাও একটা ঘুরতে গেছো, সেই জায়গাটার সম্পর্কে তুমি দেখে, চোখে দেখে একটা ছবি আঁকলে, তাহলে আমরা কিন্তু সামগ্রিকভাবে ওই জায়গাটার কোথায় পাহাড়, কোথায় পর্বত, বা কোথায় আহ নদী রয়েছে, ভূমিরূপ কেমন, সেটা জানতে পারবো। কিন্তু তার প্রকৃত স্কেল বা প্রকৃত দিক, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তাই এগুলোকে কি বলা হয় বলতো? স্কেচ। ঠিক তেমনি এই মিশরের যে রাজস্ব আদায়কে কেন্দ্র করে যে চিত্রটি আঁকা হয়েছিল, সেটি মানচিত্র হলেও আমরা কিন্তু প্রকৃত যে মানচিত্র, সেই মানচিত্রের মধ্যে ফেলতে পারবো না। সেটাকে আমরা কি বলবো বলতো? স্কেচ বলবো। ভেরি গুড। আচ্ছা, তোমরা বলো তো, এই যে একটা বই রয়েছে জিওগ্রাফিয়া, এই জিওগ্রাফিয়া বইটির লেখককে বলো? টলেমি। আর এই টলেমিই কিন্তু পৃথিবীতে প্রথম পূর্ণাঙ্গ যে মানচিত্র, সেই মানচিত্র তৈরি করেছিলেন। তোমরা নিশ্চয়ই অ্যাটলাস সম্পর্কে জেনেছো। কি জিনিস সেই অ্যাটলাসটা? ভেরি গুড, মানচিত্র সংকলিত যে পুস্তক, তাকে আমরা কি বলবো বলতো? অ্যাটলাস।
দেখবে এই যে অ্যাটলাস তোমাদের বইতে তোমাদের কাছে অনেকের অ্যাটলাস বই রয়েছে, সেখানে দেখবে পৃথিবীর বিভিন্ন স্থানের মানচিত্র কিন্তু রয়েছে, তাই না? সেখানে দিক নির্দেশক রয়েছে, স্কেল রয়েছে, হেডিং বা শিরোনাম রয়েছে, নির্দেশিকা রয়েছে, তাই তো? তাহলে তোমরা বুঝতে পারছো যে একটি মানচিত্র থাকতে গেলে সেই মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে। বলো কেউ আমাকে যে একটা মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে। ভেরি গুড, স্কেল থাকতেই হবে, আর দ্বিতীয় হচ্ছে অক্ষরেখা আর দাগেমে রেখা, এই দুটি কিন্তু থাকতে হবে। অক্ষরেখা দাগেমে রেখা কোনগুলি? যেগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা গেছে সেগুলোকে কি বলা হয়? অক্ষরেখা। এবং উত্তর দক্ষিণে যে রেখা বিস্তৃত তাকে আমরা কি বলবো? দ্রাঘিমা রেখা। কোনো একটি স্থানের আমরা যদি সঠিক অবস্থান নির্ণয় করতে যাই তাহলে কিন্তু এই অক্ষরেখা আর দাগেমা রেখার প্রয়োজন হয়, তাই না? আমরা একটা গ্লোবে সামগ্রিকভাবে কি করতে পারি না, পৃথিবীর কোন স্থানে কোন দেশ রয়েছে বা কোথায় সমুদ্র রয়েছে, কোথায় একটা মহাদেশ রয়েছে সেটা সম্পর্কে জানতে পারি। কিন্তু যখন আমরা বিশদভাবে সেই দেশ বা সেই দেশের মধ্যে কোনো একটি স্থান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, তখন কিন্তু আমরা গ্লোব দেখে সেটা পারবো না, তাই না? তখন আমাদের কিসের প্রয়োজন? না, মানচিত্রের প্রয়োজন, তাই তো? দেখো, এই যে মানচিত্র, তাহলে তোমরা কি বললে? স্কেল থাকা জরুরি, অক্ষরেখা দাগেমা রেখা, নির্দেশিকা, শিরোনাম, এছাড়া আহ, দিক নির্দেশ, এগুলো কিন্তু মানচিত্র থাকে। এবারে তোমরা আমাকে বলতে পারবে যে বর্তমানে যে আহ, কোনো স্থানের ছবি যে তোলা হয় বা অক্ষরেখা দাগেমা রেখা থাকে, যেগুলো ম্যাপ বা মানচিত্র তৈরি করা হয়, সেটা কিসের সাহায্যে সব থেকে বেশি ব্যবহৃত হয়? বলো। ভেরি গুড, বর্তমানে কৃত্রিম উপগ্রহ থেকে যে প্রাপ্ত যে আহ, ছবি, মানে কৃত্রিম উপগ্রহ কি, যে উপগ্রহ কিন্তু পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হয় এবং সেটি কিন্তু অনবরত পৃথিবীর ছবি তুলতে থাকছে। সেই ছবি আমরা যখন কোনো একটি নির্দিষ্ট স্থানের পাই, সেটাকে কিন্তু মানচিত্র তৈরি করতে সাহায্য করে। কেন? কারণ হচ্ছে এটি নিখুঁত হয় এবং সঠিক হয়, তাই না? আচ্ছা, আর কি কি ভাবে মানচিত্র তৈরি করা যায় বলো তো? কোন একটা ক্ষুদ্র অঞ্চল, সেখানে যদি আমি বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে, যেমন হচ্ছে তোমার চেন, ফিতে, কম্পাস ইত্যাদির মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের মানচিত্র তৈরি করা সম্ভব। ভারতে কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্র ঠিক এভাবেই তৈরি করা হয়। টোপোগ্রাফি মানচিত্র কারা তৈরি করে? মনে আছে আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বলো তো? এসওআই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র ভারতে তৈরি করে। তারা কিন্তু একটা ছোট নির্দিষ্ট জায়গার স্কেল, ফিতে, কম্পাস বা থিওডোলাইট ইত্যাদি যন্ত্রের সাহায্যে সেই জায়গাটা কিন্তু নিখুঁতভাবে জরিপ করে। এইভাবেই কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া মানচিত্র প্রস্তুত করে। তবে বর্তমানে স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা মানচিত্র তৈরি করতে পারি, তাই না? আচ্ছা, এবারে গত ক্লাসে আমরা কিন্তু শুরু করেছিলাম যে মানচিত্রের শ্রেণীবিন্যাস সম্পর্কে সবেমাত্র। সেখানে আমরা ভাগগুলো দেখেছিলাম, যে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বা বৃহৎ স্কেলের মানচিত্র পড়েছিলাম তো। ক্ষুদ্র স্কেলের মানচিত্র কি হয় না, বৃহৎ একটা অঞ্চলকে দেখানো হয়। আর বৃহৎ স্কেলের মানচিত্রে কি হয় বলো তোমরা? বৃহৎ স্কেলের মানচিত্রে কিন্তু কি দেখানো হয় বলতো? কোনো একটি নির্দিষ্ট ছোট অঞ্চলের কিন্তু প্রকৃত যে অবস্থান, তার বিভিন্ন দিক সম্পর্কে কিন্তু তুলে ধরা হয় বৃহৎ মানচিত্রে। এবারে এই যে বৃহৎ মানচিত্র, তার উদাহরণ কি? মৌজা ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এগুলো কিন্তু আজকে আমরা পড়ব। বৃহৎ মানচিত্রে আমরা গত ক্লাসে কেবলমাত্র বৃহৎ স্কেলের মানচিত্র সম্পর্কে জেনেছিলাম। আজকে কিন্তু বিশদে এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র রয়েছে, সেই ক্ষুদ্র স্কেলের মানচিত্র সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শুরু করছি, যে মানচিত্রের শ্রেণীবিন্যাস পার্ট টু। পার্ট ওয়ান আমি গত ক্লাসে করেছি তোমাদের। আচ্ছা দেখো, প্রথমে রয়েছে দেখো ক্যাডাস্ট্রাল বা মৌজা ম্যাপ। ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্র। তাহলে এই ক্যাডাস্ট্রাল কি না, বৃহৎ স্কেলের একটি মানচিত্র।
এই স্কেল আমি তোমাদের আগেই বলেছি যে কোনো একটি অঞ্চলের বা ক্ষুদ্র অঞ্চলের যখন আমরা ম্যাপের সাহায্যে তুলে ধরবো সেটা কিন্তু বৃহৎ স্কেলের হবে, তাই তো? তাহলে একটি বৃহৎ স্কেলের মানচিত্র, এই স্কেল 16 ইঞ্চিতে 1 মাইল বা 1:3960, যে স্কেলের মানটা হবে সেটা কত না 16 ইঞ্চিতে 1 মাইল। এই মানচিত্রের প্রত্যেকটি স্থানের অবস্থান জমির দাগ নাম্বার অনুযায়ী সুনির্দিষ্টভাবে চিহ্নিত থাকবে। ধরো কোনো একটা মৌজা ম্যাপ, অর্থাৎ আহ, তোমরা নিশ্চয়ই কোনো গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অঞ্চলে থাকো, সেখানে কিন্তু দেখবে একটা ম্যাপ পাওয়া যায়, সেই অঞ্চলের ম্যাপ। সেখানে কি থাকে না প্লট নাম্বার থাকে, মানে নিখুঁতভাবে কিন্তু কোনো একটা অঞ্চলের যখন আমরা সার্ভে করে থাকি তখন কিন্তু এই মৌজা ম্যাপটাই প্রয়োজন হয়। দাগ নম্বর ধরে বিভিন্ন প্রকার তথ্য কিন্তু অতি সহজেই সংগ্রহ করা যায়। আর্থসামাজিক উন্নয়নে মানচিত্রে বিশ্লেষণ অনুযায়ী বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে সাহায্য করে এই ম্যাপ। তবে মৌজা মানচিত্র ভূমি ব্যবহার সংক্রান্ত কোনো কমিটির যে মানচিত্র প্রস্তুত করতে সব থেকে বেশি কাজে লাগে। অর্থাৎ ভূমি ব্যবহারের ক্ষেত্রে কোনো একটা পঞ্চায়েতে বা কোনো একটা পৌরসভা অঞ্চলের যে ম্যাপ, সেই ম্যাপটা কিন্তু ভূমি ব্যবহারের ক্ষেত্রে বেশি লাগে। তোমরা এখানে ছবিটা দেখো, খুব সহজেই আমরা কিন্তু একটা ব্লকের ম্যাপ রয়েছে, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট্ট অঞ্চলের ম্যাপ রয়েছে, সেখানে কি কি স্থান রয়েছে, প্লট নাম্বার কত, সেগুলো কিন্তু সব নিখুঁতভাবে দেওয়া থাকে। এর ফলে এই মৌজা মানচিত্র ফলে কিন্তু অনেক রকম সুবিধা পাওয়া যায়। সেই সুবিধাগুলি কি সেগুলো আমরা পরের স্লাইডে দেখবো আস্তে আস্তে। তবে এটা তোমরা জেনে রাখবে যে মৌজা মানচিত্র কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্র। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে মৌজা মানচিত্র এটি বৃহৎ স্কেল, ক্ষুদ্র স্কেল না মাঝারি স্কেলের মানচিত্র? তোমরা কি বলবে যে 16 ইঞ্চিতে 1 মাইল বা 1:3960, অর্থাৎ এটি কিন্তু একটি বৃহৎ স্কেলের মানচিত্র। এরপরে আমরা দেখবো যে মৌজা মানচিত্রের ব্যবহার কি বা মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব কি। দেখো মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব, তাই তো? আচ্ছা, 1 নম্বর, এই মানচিত্র থেকে জমির পরিমাণ ও মালিকানা জানা যায়। অর্থাৎ কোন প্লটে কোন মালিক রয়েছে, জমির পরিমাণ কত, 2 কাঠা 3 কাঠা 1 বিঘা, সমস্ত বিষয় কিন্তু এই মানচিত্র দ্বারা একটা অঞ্চলের বা একটা মৌজা অঞ্চলের জমির পরিমাণ কত, মালিকানা সম্পর্কে কিন্তু বিশদ তথ্য পাওয়া যায় এই মৌজা মানচিত্রে। দ্বিতীয় কি, মৌজাটির একটি নম্বর থাকে, জেএল নম্বর থাকে না, জেএল নম্বর অর্থাৎ ডিস্ট্রিক্ট লিস্ট বা জেএল নাম্বার। এই নাম্বারের সাহায্যে কিন্তু আমরা বাড়ির মালিকানাকে বা বাড়িটা কোন মৌজার মধ্যে কোন জায়গায় অবস্থিত, জমির পরিমাণ কত, সমস্ত বিষয় কিন্তু আমরা জানতে পারি। তৃতীয়ত কি, যে সরকারের জমি অধিগ্রহণ প্রয়োজন হলে এই মানচিত্র সাহায্য নেয়। কোনো একটি অঞ্চল বা পৌরসভা অঞ্চল বা পঞ্চায়েত অঞ্চল, সেখানে সরকার একটা প্রকল্প গ্রহণ করবে, তাহলে এই মৌজা ম্যাপের মাধ্যমে সরকার কিন্তু জানতে পারবে খুব সহজেই যে কোন স্থানে করলে মানুষ উপকৃত হবে বা কোন জায়গাটা কোনো একটি প্রকল্প করার জন্য সুইটেবল, অর্থাৎ ভালো হবে, ফাঁকা জায়গা কোথায় আছে, সমস্ত বিষয় কিন্তু এই মৌজা ম্যাপের সাহায্যে সরকার যখন জমি অধিগ্রহণ করে তখন কিন্তু খুব সহজে মানচিত্রের সাহায্য নেয়। তাহলে মৌজা ম্যাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্থানীয় ক্ষেত্রে বিশেষ করে, তাই না? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি আছে দেখো, সরকার জমিতে রেভিনিউ ট্যাক্স এই মানচিত্রের মাধ্যমে সংগ্রহ করে। মৌজা ম্যাপের মাধ্যমে কি করে সংগ্রহ করে, আমরা সরকারকে কিন্তু ট্যাক্স দেই, কিসের জন্য না যেখানে বসবাস করছি দেখবে প্রতি বছর একটা খাজনা কাটা বা মিউটেশন, এই যে ঘটনাগুলো তোমরা শুনেছো বা জানো কম বেশি, এগুলো কিন্তু সরকারকে আমরা ট্যাক্স দেই। এবং এই মৌজা ম্যাপ অনুযায়ী জেএল নম্বর অনুযায়ী কিন্তু জমির পরিমাণ অনুযায়ী ট্যাক্স কাটা হয়। অর্থাৎ তোমার ধরো রয়েছে 2 কাঠা জমি, তাহলে তোমার ট্যাক্সের থেকে আরো যার জমির পরিমাণ বেশি তার ট্যাক্সের দাম বেশি হবে। তাহলে এইগুলো বুঝবো কি করে, এগুলো কিন্তু জেএল নাম্বার বা জুরিডিস্ট্রিক্ট নাম্বার থেকে কিন্তু খুব সহজেই মৌজা ম্যাপের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। 5 নম্বর কি, সরকার নির্ধারিত জমির মূল্য এই মানচিত্রের দ্বারা ঠিক করে, যেটা আমি একটু আগে বললাম যে ধরো একজনের কাছে বেশি জমি আছে, একজনের কাছে কম জমি আছে, ট্যাক্স তো সবাই সমান দেবে না, যার বেশি আছে সে বেশি দেবে ট্যাক্স। তাহলে এইটা সরকার কি করে বুঝবে যে তার বেশি জমি আছে, সেটা কিন্তু এই মৌজা ম্যাপের যে এল নাম্বার থাকে তার সাহায্যে খুব সহজেই কিন্তু
করা যায়। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর রয়েছে উন্নয়নের পরিকল্পনা গ্রহণে এই মানচিত্র কাজে লাগে। কোনো একটা স্থান, অল্প স্থান যেখানে আমি একটা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করব, সেটা কোন জায়গায় করলে সুবিধাজনক হবে, সেটা একটা দিক। এছাড়া সেই যে পরিকল্পনা গ্রহণ করার জন্য কোনো ফাঁকা জমির প্রয়োজন হলে আমি ওই মৌজাটার মধ্যে কোন জায়গায় করলে তা, বা সরকার যদি জমি অধিগ্রহণ করে কোন জায়গাটা করবে, সেগুলো কিন্তু আমরা চটজলদি এই মৌজা মানচিত্রের মাধ্যমে বুঝতে পারি। দেখো তোমরা ছবি এখানে, এখানে একটি মৌজা ম্যাপের ছবি রয়েছে। সেই মৌজা ম্যাপের মধ্যে কতকগুলি পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের আহ কি কি নাম সেগুলো কিন্তু সব বিস্তারিত দেওয়া থাকে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি জানলাম যে মৌজা মানচিত্র হলো কিন্তু একটি বৃহৎ স্কেলের মানচিত্র, এবং এর কিন্তু যে বৈশিষ্ট্য এবং গুরুত্ব সেটি কিন্তু অপরিসীম। জমির খাজনা কাটা, সরকারি কোনো পদক্ষেপ গ্রহণ করা, এছাড়া উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা, জমির মূল্য নির্ধারণ করা, সমস্ত বিষয়ে কিন্তু মৌজা ম্যাপটার প্রয়োজন হয়। মনে থাকবে? স্টুডেন্ট, এর ঠিক পরে রয়েছে দেখো প্ল্যান। প্ল্যান কি? দেখো, প্ল্যানও কিন্তু হলো বৃহৎ স্কেলের মানচিত্র। যে কোনো রকমের প্রকল্প রূপায়ণে বৃহৎ স্কেলের নকশা প্রস্তুত করা হয়। আর এই যে নকশা প্রস্তুত করি আমরা, এটাকেই কিন্তু আমরা কি বলে থাকি বলতো? প্ল্যান। ঘরবাড়ি নির্মাণ, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, সুইমিং পুল, গ্যালারি নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু বৃহৎ স্কেলে নকশা প্রস্তুত করতে হয় আগে, যাতে সহজেই পরিকল্পনা মতো কিন্তু কাজটা সম্পন্ন করা যায়। তাহলে প্ল্যান কি? প্ল্যান হলো এক রকমের প্রকল্প রূপায়ণের নকশা, তাই তো? যার সাহায্যে আমরা ঘরবাড়ি তৈরি করি। একটা ঘর বা বাড়ি আমরা তৈরি করছি, তাতে নির্দিষ্ট প্ল্যান থাকলে আমাদের কি হবে না, পরিকল্পনা মতো কাজটা করতে কিন্তু আমাদের সুবিধা হবে, তাই তো? এছাড়া তাপবিদ্যুৎ, সুইমিং পুল, গ্যালারি, বড় বড় ফ্ল্যাট বাড়ি ইত্যাদি নির্মাণ করতে কিন্তু এরকম প্ল্যানের প্রয়োজন হয়। এই প্ল্যান কিন্তু নির্দিষ্ট স্কেলে কিন্তু হয় না, ঠিক আছে? মানচিত্রে যেমন নির্দিষ্ট স্কেল থাকে, দিক থাকে, ঠিক তেমন কিন্তু মানচিত্রে প্ল্যান কিন্তু সেরকম নয়। তাহলে প্ল্যানকে কিন্তু আমরা মানচিত্রের মধ্যে ফেলবো না, এটা কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে নাও। মানচিত্র হবে সেটা যেটা দিক নির্দেশ, শিরোনাম, এছাড়া নির্দেশিকা, ইন্ডেক্স, এগুলো কিন্তু সমস্ত বিষয়, অক্ষরেখা, দাগিমা রেখা, এগুলো কিন্তু থাকবে। কিন্তু এই যে প্ল্যান, এটাও কিন্তু বৃহৎ স্কেলের একটি ম্যাপ, কিন্তু এটা আমরা মানচিত্রের মধ্যে ফেলবো না, দুটো কিন্তু পৃথক জিনিস। মনে থাকবে? আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এতক্ষণ আমরা কি পড়ছিলাম যে বৃহৎ স্কেলের মানচিত্র, তাই না? মৌজা ম্যাপ, প্ল্যান, এছাড়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এগুলো কি হয় না বৃহৎ স্কেলের মানচিত্র। ক্ষুদ্র স্কেলের মানচিত্র বা স্মল স্কেল ম্যাপ কি? যে সকল মানচিত্রে দেশ, মহাদেশ অথবা সমগ্র পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলের স্বল্প পরিমাণ ভৌগোলিক উপাদান সমূহ দেখানো হয়, সেগুলোকে কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলা হয়। দেওয়াল মানচিত্র, মানচিত্র বলি প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ। তাহলে ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ কি না, দেওয়াল মানচিত্র বা মানচিত্রাবলী প্রভৃতি কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এর মধ্যে আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে বিশদ জানবো, এবং কিভাবে সেই মানচিত্র প্রস্তুত করা হয় সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। তোমরা ডান দিকে ছবি দেখো সকলে। ছোট্ট কোনো অঞ্চলে যখন আমরা ম্যাপ দেখাচ্ছি সেটাকে কি বলছি না, লার্জ স্কেল, তাই তো? যখন আমরা বৃহৎ কোনো অঞ্চলের, দেখো অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু ছোট্ট একটি অঞ্চল, এখানে আহ এই যে রোড গেছে একটা, পাশে আহ উদ্ভিদ রয়েছে অনেক, বা জঙ্গল রয়েছে অনেক, এরকম ভাবে কিন্তু অনেকটা এরিয়া দেখানো হয়েছে। এক্ষেত্রে একটা ছোট্ট অঞ্চলকে কিন্তু এই লার্জ স্কেলে দেখানো হয়েছে। তাহলে ক্ষুদ্র স্কেল কোনটা? অর্থাৎ যেটা বিস্তীর্ণ অঞ্চলকে আমি স্বল্প পরিমাণ ভৌগোলিক উপাদান সমূহে দেখানো হবে, সেগুলোকে আমরা কি বলবো বলতো? ক্ষুদ্র স্কেলের মানচিত্র। উদাহরণ মনে রাখবে, দেওয়াল মানচিত্র, মানচিত্রাবলী, এছাড়া প্রাকৃতিক মানচিত্র, কোনো একটি স্থানের প্রাকৃতিক মানচিত্র, বা কোনো একটি স্থান না, শুধু কোনো একটি দেশ বা কোনো একটি মহাদেশের জলবায়ু কেমন, এগুলো কিন্তু সবই ক্ষুদ্র স্কেলের মাধ্যমে দেখানো হয়ে থাকে। আচ্ছা, দেওয়াল মানচিত্র কি?
দেখো আমরা একটু আগে পড়লাম যে ক্ষুদ্র স্কেলের মানচিত্র উদাহরণ দেওয়াল মানচিত্র, ওয়াল ম্যাপ। এই মানচিত্রগুলি ক্ষুদ্র স্কেলে আঁকা হয়। শ্রেণীকক্ষের ক্ষেত্রে এগুলি বিশেষ কার্যকরী। তাহলে তোমরা খুব ভালো করে মনে রাখবে, শ্রেণীকক্ষে টিচাররা যে ম্যাপ ইউজ করে সেগুলো কিন্তু ক্ষুদ্র স্কেলের ম্যাপ। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে শিক্ষকেরা বা শ্রেণীকক্ষে কোন ধরনের স্কেলের মানচিত্র প্রয়োগ হয় বা প্রয়োজন পড়ে বা স্যাররা ব্যবহার করেন। উত্তর কি হবে না, ক্ষুদ্র স্কেলের মানচিত্র কিন্তু ব্যবহার করা হয় এবং এটি কিন্তু কার্যকরী। এই সকল মানচিত্রে কি দেখানো হয় থাকে, ভূপ্রকৃতি, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, বিভিন্ন উপাদান, এছাড়া বৃষ্টিপাত, উষ্ণতা প্রভৃতি জিনিস কিন্তু এখানে দেখানো হয়। এছাড়া কোনো একটা দেশের সড়ক পথ বা কোনো একটা দেশের রেলপথ ইত্যাদি বিষয় কিন্তু উপস্থাপনা থাকে কোথায়, না দেওয়াল মানচিত্রে। তাহলে এই দেওয়াল মানচিত্র এক ধরনের ক্ষুদ্র স্কেলের মানচিত্র যেটা শ্রেণীকক্ষে উপযুক্ত হয়। এর মাধ্যমে ভূপ্রকৃতি, নদ-নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, সড়ক পথ, রেলপথ প্রভৃতি বিষয় কিন্তু উপস্থাপনা করা হয়। এছাড়া দেশ, মহাদেশ প্রভৃতির বিষয়ানুক অর্থাৎ বিষয়ানুক জিনিসটা হচ্ছে কিন্তু থিমেটিক। বিষয়ানুক মানচিত্র কিন্তু প্রস্তুত করা হয়। বিষয়ানুক মানচিত্র মানে কোন একটা দেশের রাজনৈতিক দিক কেমন বা কোন একটা দেশের জাতিগত যে পার্থক্য রয়েছে সেই অনুযায়ী ম্যাপ তৈরি, এইগুলোকে কিন্তু বলা হয় বিষয়ানুক ম্যাপ বা থিমেটিক ম্যাপ। এই মানচিত্র প্রস্তুত করতেও কিন্তু দেওয়াল মানচিত্রের প্রয়োজন হয়। স্কুল ও বিভিন্ন অফিস কাছারিতে ব্যবহারের জন্য বিভিন্ন দেওয়াল মানচিত্র প্রস্তুত করা হয়। তোমাদের বাড়িতে নিশ্চয়ই দেখবে যে বা কারো বাড়িতে আছে যে দেওয়ালে মানচিত্র ছবি আঁকা থাকে বা একটা প্রিন্ট থাকে মানচিত্র, সেটাকে অনেক বড়, সেটা দেওয়ালে আমরা টাঙাই। টাঙাই তো, যারা ভূগোল নিয়ে পড়ো তোমরা ভালোবাসো ভূগোল বা ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ দেওয়ালে টাঙাও। সেখানে দেখবে আহ, ক্ষুদ্র স্কেলের দেওয়া থাকে। তাহলে এই দেওয়াল লিখন বা মানচিত্র কিন্তু দেওয়াল মানচিত্র কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র, যেখানে কোন কোন বিষয় দেখানো হয় তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছো, তাই তো? আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো। আচ্ছা, তার আগে দেখো ছবিগুলো। এই যে ছবি একটা দেখছো ভারতবর্ষের, সেখানে কিন্তু কেবলমাত্র ভারতের নদ নদী দেখানো হয়েছে। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, এছাড়া গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদী, নর্মদা, তাপ্তি, এই নদীগুলো কিন্তু দেখানো হয়েছে একটা ম্যাপের মাধ্যমে। তাহলে কি, দেওয়াল মানচিত্রের মাধ্যমে কিন্তু আমরা একটা বৃহৎ অঞ্চলে ক্ষুদ্র স্কেলে কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তু উপস্থাপনা করতে পারি। এটাতে যেমন রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি কেমন, কোথাও পর্বত রয়েছে, কোথাও মালভূমি রয়েছে, কোথাও আবার সমভূমি রয়েছে, তাই তো? তাহলে এই তিনটি ভাগ, এই তিনটি ভাগ দেখানোর জন্যও কিন্তু এরকম ক্ষুদ্র স্কেলের মানচিত্র প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট মানচিত্রাবলী অর্থাৎ অ্যাটলাস। অ্যাটলাস কি তোমরা কিন্তু গত ক্লাসে একটু হলেও জেনেছো। আজকে দেখো, অ্যাটলাস হচ্ছে একাধিক মানচিত্রকে যখন পুস্তকের আকারে প্রকাশ করা হয় তখন তাকে মানচিত্রাবলী বা অ্যাটলাস বলে। তাহলে কি বললাম, মানচিত্রাবলী কি, যখন একাধিক মানচিত্র একটা বইতে বইয়ের আকারে প্রকাশ করা হয়। দেখো এই যে অ্যাটলাস, কার নাম অনুসারে হয়েছে বলতো এই অ্যাটলাস? গ্রিক সম্রাট যে অ্যাটলাস ছিলেন তার নাম অনুসারে কে করেছিলেন? মার্কেটার। মার্কেটার এই অ্যাটলাস কিন্তু প্রথম শব্দটি ব্যবহার করেন এবং গ্রিক যে সম্রাট অ্যাটলাস তার নাম অনুসারে কিন্তু এই বইটা তিনি বার করেছিলেন। যেখানে কি ছবি দেওয়া ছিল, প্রথমে কিন্তু ছবি দেওয়া ছিল এই অ্যাটলাস বইতে একটা মানুষ তার কাঁধের উপরে কিন্তু পুরো পৃথিবীর ভারটা চাকিয়ে রয়েছে। বর্তমানে এটা চেঞ্জ হয়েছে এখন। তাই তোমরা দেওয়াল মানচিত্র অপেক্ষা এই যে অ্যাটলাস সেটা কিন্তু ছোট হয়। মানচিত্রের স্কেল ছোট হওয়ায় ভৌগোলিক উপাদান সমূহের মধ্যে যেগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ সেগুলিকেই কেবলমাত্র দেখানো হয়। অর্থাৎ কোনো একটি ম্যাপের মাধ্যমে একটি নির্দিষ্ট জিনিস সম্পর্কে কিন্তু আমরা বলতে পারি। একটা ম্যাপের মধ্যে সমস্ত বিষয় কিন্তু দেখানো হয় না, কেবলমাত্র যে বিষয়টা তাৎপর্যপূর্ণ সেই বিষয়টা কিন্তু দেখানো হয় একটি নির্দিষ্ট ম্যাপের মাধ্যমে। আর কি, এইরূপ মানচিত্রে দেশ, মহাদেশ এমনকি সমগ্র পৃথিবীর বিষয়বস্তু উপস্থাপনা করা হয়। এক্ষেত্রে একটি মাত্র ভৌগোলিক উপাদানের উপর জোর না দিয়ে মানচিত্রাবলীতে কিন্তু ব্যবহৃত পৃথক পৃথক পৃষ্ঠায় পৃথক পৃথক উপাদানসমূহের উপস্থাপনা করা হয়। ধরো ভারতবর্ষ, ভারতবর্ষের একটা ম্যাপের মধ্যে আমি কিন্তু সবকিছু দেখাচ্ছি না। যেমন একটা পেজে আমি ভারতবর্ষের নদ নদী দেখাচ্ছি,
পরবর্তী পেজে সেই ভারতবর্ষের ম্যাপে আমি জলবায়ু অঞ্চল সম্পর্কে দেখাচ্ছি। আবার অন্য পেজে আমি ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে দেখাচ্ছি। বইতে অ্যাটলাস বইতে এরকম থাকে পরপর, সব একটা ম্যাপের মধ্যে সমস্ত কিছু থাকে না, তাই না? তাহলে মানচিত্রাবলী কি না, আহ, একাধিক মানচিত্রকে যখন একটি পুস্তকের আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অ্যাটলাস। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা স্টুডেন্ট, এবারে দেখো রয়েছে উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ম্যাপ বেসড অন অবজেক্ট অ্যান্ড কন্টেন্ট। অর্থাৎ উদ্দেশ্য এবং বিষয়বস্তু এর ভিত্তিতে কি কি মানচিত্র শ্রেণীবিভাগ করা যায়। দেখো, বিষয়বস্তুর উপস্থাপনা ও উদ্দেশ্য অনুযায়ী মানচিত্রকে কিন্তু চারটি ভাগে ভাগ করা যায়। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে উদ্দেশ্য ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে মানচিত্রকে চারটি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? প্রাকৃতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র, বিষয়ানুগ মানচিত্র ও ৪ নম্বর হচ্ছে কিন্তু সাধারণ সংকলন সূচক মানচিত্র। দেখো এই যে চারটা, বিষয়বস্তু উপস্থাপনা ও উদ্দেশ্য অনুযায়ী মানচিত্রকে চারটি ভাগে ভাগ করা যায়। এক কি? প্রাকৃতিক মানচিত্র। দ্বিতীয় কি? সাংস্কৃতিক মানচিত্র। তৃতীয় কি? বিষয়ানুগ মানচিত্র। এবং ৪ নম্বর হচ্ছে সাধারণ সংকলন সূচক মানচিত্র। এই মানচিত্র সম্পর্কে আমরা এবার এক এক করে পড়বো। যে চারটা ভাগ পড়লাম উদ্দেশ্য, বিস্তার বা বিষয়বস্তুর উপর ভিত্তি করে, সেই ম্যাপগুলো সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানবো। প্রথমে রয়েছে দেখো প্রাকৃতিক মানচিত্র, ফিজিক্যাল ম্যাপ। প্রাকৃতিক মানচিত্র কি? প্রাকৃতিক মানচিত্রে কোনো একটি দেশের বা কোনো একটি স্থানের ভূমিরূপ, ভূতত্ত্ব, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু প্রভৃতি বিভিন্ন যে প্রাকৃতিক বিষয় রয়েছে, কেবলমাত্র প্রাকৃতিক উপাদানগুলি সেগুলোই কিন্তু উপস্থাপন করা হয়। আর আমাদের এই প্রাকৃতিক পরিবেশে যে প্রাকৃতিক উপাদানগুলি সেগুলো কি? নদ নদী, জলবায়ু, এগুলো তো মানুষের সৃষ্টির কোনো হাত নেই, তাহলে প্রাকৃতিক। তাহলে সেই প্রাকৃতিক উপাদানগুলি যখন ম্যাপ মানচিত্রে দেখানো হয়, যেমন ভূমিরূপ, ভূতত্ত্ব, নদ নদী, মৃত্তিকা, জলবায়ু, উদ্ভিদ, এইগুলো হলো প্রাকৃতিক উপাদান। এগুলো যখন একটি দেশের এক একটি ম্যাপে যখন দেখানো হবে তখন তাকে সেগুলো কি বলা হবে না, প্রাকৃতিক মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ। মনে থাকবে। এই দেখো এখানে একটা দেখো, ভারতের প্রাকৃতিক মানচিত্র। এখানে কি দেখানো হয়েছে? প্রাকৃতিক মানচিত্রে বিভিন্ন রকম নদ নদী সম্পর্কে কিন্তু দেখানো হয়েছে। দেখো এই যে গঙ্গা নদী, তাই তো? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সমস্ত নদীগুলোকে কিন্তু একটা ম্যাপের মাধ্যমে দেখা হয়েছে। এগুলোকে কি বলা হচ্ছে না, প্রাকৃতিক ম্যাপ। দ্বিতীয় কি রয়েছে? সাংস্কৃতিক মানচিত্র, কালচারাল ম্যাপ। সাংস্কৃতিক মানচিত্র বা কালচারাল ম্যাপ। দেখো, মনুষ্য সৃষ্ট সাংস্কৃতিক পরিবেশের ভৌগোলিক উপাদানসমূহ যথা গ্রামীণ ও পৌর জনবসতির বন্টন, পরিবহন ব্যবস্থা, পণ্য পরিবহন সংক্রান্ত প্রবাহ চিত্র প্রভৃতি সাংস্কৃতিক মানচিত্রের বিষয়বস্তু। তাহলে সাংস্কৃতিক মানচিত্র কি? মনুষ্য সৃষ্ট কিন্তু এটা। যেমন কোনো একটি দেশের রোড বা রাস্তাঘাট নিশ্চয়ই রয়েছে। তাহলে সেই গ্রামীণ বা পৌরসভার বন্টন, পরিবহন ব্যবস্থা, পণ্য পরিবহন সংক্রান্ত যে তথ্য প্রবাহ চিত্র, এগুলো সম্পর্কে যখন মানচিত্র প্রস্তুত করা হয় তখন তাকে কি বলা হয় বলতো? সাংস্কৃতিক মানচিত্র। আর এই মানচিত্রগুলো কিন্তু একটি বিষয়বস্তু রয়েছে নির্দিষ্ট। তোমরা ডান দিকে ছবি দেখো, এই যে ন্যাশনাল ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক ম্যাপ। অর্থাৎ ভারতবর্ষের যে পরিবহন ব্যবস্থা, যে রোড, সেই রোড কিন্তু দেখানো হয়েছে কোথায় কোনটা রয়েছে। দেখো এই যে এখান থেকে একটা রোড এখানে গেছে, ভারতের দীর্ঘতম রোড, তোমরা পড়েছো নিশ্চয়ই এর আগে। আচ্ছা, এছাড়া আর কি? বিভিন্ন ছোটখাটো রোড এবং কোন শহরের সাথে কোন রাস্তা দ্বারা যুক্ত, সমস্ত বিষয় কিন্তু একটা ম্যাপের মধ্যে উপস্থাপনা করা হবে। একে কি বলা হচ্ছে? সাংস্কৃতিক মানচিত্র, যার মধ্যে উদাহরণ কি? পরিবহন ব্যবস্থা। এছাড়া আর কি হয়? এছাড়া ইতিহাস প্রসিদ্ধ স্থান, শিল্প কারখানা বন্টন, জাতিগত বন্টন প্রভৃতি কিন্তু এই মানচিত্রে দেখানো হয়। দেখো এখানে পপুলেশন ডেন্সিটি দেখা হয়েছে, অর্থাৎ ভারতের কোন স্থানে কোন বা কোন স্থানে জনসংখ্যা বেশি, কোন স্থানে জনসংখ্যা কম, এটা আমরা কি বলবো না, পপুলেশন ডেন্সিটি, জনসংখ্যার বন্টন। এই যে এই অঞ্চলগুলিতে দেখো জনসংখ্যা বেশি রয়েছে, লাল কালি যেগুলো বেশি, আবার এগুলোতে যথেষ্ট কম রয়েছে।
আবার এগুলোতে আরো কম রয়েছে, জনসংখ্যার বন্টন আরো কম রয়েছে। তাহলে এই যে জনসংখ্যার বন্টন আমরা একটা মানচিত্রের মাধ্যমে বুঝতে পারছি, এটা কিন্তু হলো বিষয়বস্তু সম্পর্কিত মানচিত্র, যা সাংস্কৃতিক মানচিত্রের অন্তর্গত। আশা করি তোমরা বুঝতে পেরেছো সাংস্কৃতিক মানচিত্র কাকে বলবো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে বিষয়ানুগ মানচিত্র। 3 নম্বর কি না, বিষয়ানুগ মানচিত্র, থিমেটিক ম্যাপ। থিম শব্দের আক্ষরিক অর্থ হলো বিষয়। যে মানচিত্রে একাধিক ভৌগোলিক উপাদানের পরিবর্তে কেবলমাত্র একটি প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট ভৌগোলিক উপাদানের বন্টনের প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়, তখন তাকে কিন্তু বিষয়ানুগ মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলা হয়। ধরো কোন একটা দেশের নির্দিষ্ট আবহাওয়ার অবস্থান, জলবায়ুর বন্টন বা বৃষ্টিপাতের বন্টন বা স্বাভাবিক উদ্ভিদ, খনিজ পদার্থ কোথায় কেমন পাওয়া যায়, খনিজ পদার্থের বন্টন ইত্যাদি সম্পর্কে যখন আমরা কোনো একটি বিষয় সম্পর্কে মানচিত্র তৈরি করা হয়, তখন কিন্তু তাকে বলা হয় কি বলতো না, বিশ্বায়নিক মানচিত্র বা থিমেটিক ম্যাপ। এখানে দেখো ডান দিকে রয়েছে ভারতবর্ষের বৃষ্টিপাতের বন্টন, কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, কোন অঞ্চলে খরা লক্ষ্য করা যায়, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য একটা ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে, তাই তো? এছাড়া কি কি ব্যবস্থা রয়েছে, জনসংখ্যার বন্টন, পরিবহন ব্যবস্থা প্রভৃতি ভৌগোলিক উপাদানসমূহ পৃথক পৃথকভাবে মানচিত্রে অঙ্কন করা হলে এক একটি মানচিত্রকে কিন্তু বিশ্বায়নিক মানচিত্রের মর্যাদা দেওয়া হয়। যখন একসাথে দেখবে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী সমস্ত একসাথে থাকবে, সেটাকে কিন্তু আমরা বিশ্বায়নিক মানচিত্র বলতে পারবো না। যখন কোনো একটা বিষয় অধিক গুরুত্ব দেওয়া হবে, সেটা কি কি হতে পারে, শ্রেণীবিন্যাস হতে পারে, তোমার জলবায়ু, এছাড়া আবহাওয়ার অবস্থান, বৃষ্টিপাতের বন্টন প্রভৃতি বিষয় যখন থাকবে, তখন তাকে আমরা কি বলবো বলতো, বিশ্বায়নের মানচিত্র। ভৌগোলিক উপাদান সমূহ পৃথক পৃথকভাবে মানচিত্র অঙ্কন করা হয় এবং একটি বিষয়কে কিন্তু উপস্থাপন করা হয় বিষয়ভিত্তিক মানচিত্রে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কয়টি বিষয় সম্পর্কে পড়লাম, 3টি বিষয় সম্পর্কে পড়লাম, তাই তো? উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে আমরা মানচিত্রকে 4টে ভাগ করেছিলাম, কি কি মনে আছে বলো তো কি কি? 1 নম্বর কি পড়লাম না, প্রাকৃতিক মানচিত্র, দ্বিতীয়ত সাংস্কৃতিক মানচিত্র, তৃতীয়ত বিষয়ানুগ মানচিত্র, তাই তো? এবং লাস্ট যে মানচিত্রটা পড়বো সেটা হলো কিন্তু সাধারণ সংকল্প সূচক মানচিত্র, 4 নম্বর। আচ্ছা, কি না, জেনারেল পারপাস ম্যাপ, সাধারণ সংকলন সূচক মানচিত্র। সাধারণ সংকলনমূলক মানচিত্রে ভৌগোলিক পরিবেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উভয় প্রকার ভৌগোলিক উপাদান যথাযথভাবে উপস্থাপনা করা হয়। অর্থাৎ প্রাকৃতিক এবং ভৌগোলিক উপাদান এই উভয় প্রকার দুটোই বা সাংস্কৃতিক যে অবস্থান বা ম্যাপ, সেটি কিন্তু একসাথে দেখানো হয়। এইরূপ মানচিত্রে একটি মাত্র ভৌগোলিক উপাদানের উপর গুরুত্ব আরোপ না করে কি হয়, যে উদ্দেশ্য অনুযায়ী নির্বাচিত প্রাকৃতিক এবং সাংস্কৃতিক এই দু ধরনের উপাদান সমূহ বিশদভাবে উপস্থাপনা করা হয়, তখন তাকে কি বলা হয় না, সাধারণ সংকল্প সূচক মানচিত্র বা জেনারেল পারপাস ম্যাপ। এই জাতীয় মানচিত্র থেকে উভয় প্রকার উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক সহজেই নিরূপণ করা হয়ে থাকে। ধরো তোমাদের দেখবে বইতে রয়েছে যে জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের মানচিত্র একসাথে রয়েছে, কারণ দুটোকে কিন্তু আমরা রিলেটেড করে পড়তে পারি, তাই না? জলবায়ু বা বৃষ্টিপাতের উপর যখন স্বাভাবিক উদ্ভিদ বেড়ে ওঠে, অর্থাৎ যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেখানে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়, চিরসবুজ উদ্ভিদ লক্ষ্য করা যায়। যেখানে বৃষ্টিপাত একদম হয় না, কম, সেখানে কি ধরনের উদ্ভিদ, মরু জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। তাহলে এই যে রিলেশনটা, যখন কোনো সাংস্কৃতিক এবং প্রাকৃতিক এই দুটো বিষয় একসাথে ম্যাপে দেখানো হয়, তখন তাকে আমরা কি বলতে পারি বলতো না, জেনারেল পারপাস ম্যাপ। মনে থাকবে? তাহলে কি মনে রাখবে, যে এই জাতীয় মানচিত্র থেকে উভয় প্রকার উপাদানের তথ্য সম্পর্কে আমরা আন্তঃসম্পর্ক নিরূপণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো, আচ্ছা, ক্ষুদ্র স্কেল এবং বৃহৎ স্কেল, এই বিষয়টা কিন্তু আজকে এখানেই শেষ হচ্ছে। এবারে আজকে আরেকটা বিষয় জানবো, যে ক্ষুদ্র স্কেল ও বৃহৎ স্কেলের পার্থক্য কি। পরীক্ষায় কিন্তু এটা আসে, তোমরা বই দেখে মুখস্থ করে নেবে। কি কি পার্থক্য দেখো, প্রথমে রয়েছে ক্ষুদ্র স্কেল। কি পার্থক্য ক্ষুদ্র স্কেলের? সমগ্র পৃথিবী অথবা অংশবিশেষ মানচিত্র দেখানো হয়। ক্ষুদ্র স্কেলে কিন্তু সমগ্র পৃথিবী বা কোনো একটি দেশ মহাদেশ সম্পর্কে কিন্তু বিস্তৃত দেখানো হয়।
অপরদিকে স্বল্প পরিসর কোনো অঞ্চল বা স্থানের ক্ষেত্রে কিন্তু কি ব্যবহার করা হয়ে থাকে, না বৃহৎ স্কেলের মানচিত্র ব্যবহার করে থাকে। তাহলে এটি কি হলো, স্বল্প পরিসর, এটি কি হলো, বৃহৎ পরিসর। দ্বিতীয়ত কি, অ্যাটলাস, দেওয়াল মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ। তাহলে উদাহরণ অনুযায়ী বলা যায় যে অ্যাটলাস যেটা বইতে থাকে বা দেওয়ালে যে মানচিত্রগুলো অঙ্কন আহ, তোমরা টাঙাও, সেই যে মানচিত্রগুলো সেগুলো কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র, সেখানে একটা দেশ বা মহাদেশের ছবি কিন্তু থাকে। অপরদিকে বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ কি, মৌজা ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইত্যাদি হলো কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্র। এরপরে রয়েছে দেখো প্রয়োজনীয়তা। ছাত্রছাত্রীদের পাঠে, শ্রেণী শিক্ষণে, গবেষণা ক্ষুদ্র মানচিত্রের প্রয়োজন হয়। অপরদিকে এই বৃহৎ স্কেলের মানচিত্র কোথায় কোথায় প্রয়োজন হয় বলতো? ভেরি গুড, জমি বাড়ি বা ভূমিভাগ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে, অবস্থান জানতে, যে বাড়ির নির্মাণ কোথায় বা জেএল নাম্বার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্র, যে ম্যাপ রয়েছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহৃত চিহ্ন, সাধারণত আন্তর্জাতিক স্তরে স্বীকৃত চিহ্ন ও সংকেত ব্যবহার হয়। তাহলে ক্ষুদ্র স্কেলে কি ধরনের চিহ্ন ব্যবহার হয়, না আন্তর্জাতিক স্তরে যে স্বীকৃত চিহ্ন সেগুলো ব্যবহার হয়। অপরদিকে স্থানীয় সংকেত কিন্তু এই চিহ্নতে বোঝানো হয়। স্থানীয় সংকেত যেমন কি, ধরো সেই অঞ্চলের পোস্ট অফিস, পিও, থানা, পিএস, এইভাবে কিন্তু সাংকেতিক চিহ্নের মাধ্যমে বৃহৎ স্কেলে সেগুলো দেখানো হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্ষুদ্র স্কেল এবং বৃহৎ স্কেলের পার্থক্য কি, তাই তো? আচ্ছা, আজকের ক্লাসে স্টুডেন্ট এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে স্কেল ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে কিন্তু আলোচনা করবো। আজকে আমরা কি আলোচনা করলাম, যে মানচিত্রের শ্রেণীবিভাগ। পরবর্তী ক্লাসে মানচিত্র ব্যবহার ও গুরুত্ব এবং স্কেল ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তবে আজকে যেটুকু পড়লাম সেখান থেকে পরীক্ষায় কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। আচ্ছা, তোমরাই উত্তর বলার চেষ্টা করবে। 1 নম্বর যে বলো, দুটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। বলো, বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ কি? মৌজা ম্যাপ। আর কি, না টোপোগ্রাফিক্যাল ম্যাপ, তাই তো? এই দুটো। আচ্ছা, মৌজা মানচিত্রের স্কেল কত? বলো, মৌজা মানচিত্রের স্কেল কত? ভেরি গুড, 16 ইঞ্চিতে 1 মাইল। বাকি বলবে 1:3960, 1:3960। আচ্ছা, দ্বিতীয় হলো, তৃতীয়, দুটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। বলো, ক্ষুদ্র স্কেলের মানচিত্র কি হবে? প্রাকৃতিক, কোন একটি দেশের প্রাকৃতিক মানচিত্র, তাই তো? সেটাকে আমরা কি বলে থাকি, না প্রাকৃতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র, বিষয়ানুগ মানচিত্র, এগুলো কিন্তু হলো সবই ক্ষুদ্র স্কেলের মানচিত্র। দেওয়াল মানচিত্র কোন কোন বিষয় উপস্থাপন করা হয়? বলো, দেওয়ালে যে মানচিত্র আঁকা হয়, যেগুলো আমরা দেওয়ালে মারাই বা বড় বড় কাগজ দেখবে কিনে নিয়ে এসে আমরা দেওয়ালে মারাই, সেই যে মানচিত্রগুলিতে কোন কোন বিষয় উপস্থাপনা থাকে? কোন একটি দেশের ভূপ্রকৃতি, নদ-নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি কিন্তু দেওয়াল মানচিত্রে উপস্থাপনা করা হয়। ভেরি গুড। 5 নম্বর, বিষয়বস্তুর উপস্থাপনা ও উদ্দেশ্য অনুযায়ী মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়? বলো, 4 ভাগে। কি কি? প্রাকৃতিক, দ্বিতীয় হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র, তৃতীয় হচ্ছে বিষয়ানুগ মানচিত্র এবং 4 নম্বর কিন্তু হলো সাধারণ সংকল্পসূচক মানচিত্র। এই 4টি প্রধান ভাগ রয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে, দেখো 6 নম্বর, সাংস্কৃতিক মানচিত্রে কোন কোন বিষয় উপস্থাপনা হয়? অর্থাৎ সাংস্কৃতিক মানচিত্রে কোন কোন বিষয় আমরা তুলে ধরি? বলো, মনে করে বলো। ভেরি গুড, কোনো একটি স্থানের গ্রামীণ ও পৌর যে জনবসতি তার বন্টন, পরিবহন ব্যবস্থা, পণ্য পরিবহনের যে প্রবাহ সেই সম্পর্কে জানতে পারি। এছাড়া শিল্প কারখানার বন্টন ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা এই সাংস্কৃতিক মানচিত্র সম্পর্কে জানতে পারি। 7 নম্বর, যে প্রাকৃতিক মানচিত্র কোন কোন বিষয়? প্রাকৃতিক মানচিত্র খুব সহজ, বলো, কোন স্থানের কি কি, বা কোন দেশের নদ নদী, ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থাৎ প্রকৃতির যে উপাদানগুলি রয়েছে সেইগুলো সম্পর্কে যে ম্যাপ তৈরি করা হবে, মানচিত্র তৈরি করা হয়, তাকে আমরা কি বলবো, না প্রাকৃতিক মানচিত্র। কোন কোন বিষয় উপস্থাপনা তোমরা নিজেরাই বললে। ভেরি গুড। 8 নম্বর, বৃহৎ স্কেল ও ক্ষুদ্র স্কেলের পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট, একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। দুটো পার্থক্য বলো তো কেউ। ভেরি গুড। কি বললে, যে বৃহৎ স্কেলে কিন্তু কোনো একটি ক্ষুদ্র স্থানের ম্যাপ দেখানো হয়,
আর ক্ষুদ্র স্কেলে কিন্তু বৃহৎ অঞ্চল, দেশ, মহাদেশ ইত্যাদি ম্যাপ দেখানো হয়ে থাকে। দুটি উদাহরণ বলবে, বৃহৎ স্কেলের উদাহরণ কি, ক্ষুদ্র স্কেলের উদাহরণ কি, এটা বলবে। আর কি বলবে না, এর প্রয়োজনীয়তা কি, স্কুলে বা শিক্ষকদের কোন স্কেল প্রয়োজন হয়, এটাও কিন্তু বলতে পারো তোমরা। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা মানচিত্রের যে শ্রেণীবিভাগ, বৃহৎ স্কেল এবং ক্ষুদ্র স্কেল, সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিত বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব এবং স্কেল ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।